বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা যেখান থেকে বসে আজকে আমাদের এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এক্সপার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা কি নিয়ে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ, রিসেন্টলি আমরা কাতার থেকে আমাদের দুইজন ভাইয়ের ভিসা পেয়েছি, আরো দুইজনের ইউরোপের স্বপ্ন পূরণ হয়েছে। তো এই দুইজনের ভিসা পেতে কতদিন সময় লেগেছে এবং ক্রোয়েশিয়াতে বর্তমানে ভিসার রেশিও কেমন, ভিসা কেমন হচ্ছে, পারমিট পেতে কতদিন সময় লেগেছে, আজকে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আজকে আমাদের এই এই টোটাল আলোচনার বিষয়বস্তুটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা রিসেন্টলি হচ্ছে কাতার থেকে দুইজনের ভিসা পেয়েছি। তো এই দুইজনের মধ্যে একজন হচ্ছে আপনার মাহিন উদ্দিন। তো মাহিন উদ্দিন ভাইয়ের বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী, উনি নোয়াখালীর মানুষ, উনি কাতার আছে বর্তমানে। আরেকজন হচ্ছে আপনার মোহাম্মদ ইয়াসিন ভাই হচ্ছে যে আমাদের যে চট্টগ্রাম পতেঙ্গার বাসিন্দা, উনি কাতার আছেন। তো ওরা দুইজনই আপনার কাতার থেকে ফাইল জমা দিয়েছিল আমাদের কাছে। তো যাই হোক, যথাসময়ে পারমিট এসেছে। এখন পারমিট আসার পর ওরা এম্বাসিতে ফাইল জমা দিয়েছে এবং 60 দিনের মধ্যে ভিসা হয়েছে এম্বাসিতে জমা দেওয়ার পরে। আপনারা জানেন, ক্রোয়েশিয়া এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর অনেক সময় 2 মাস 3 মাসও লাগে, অনেক সময় 100 দিন পার হয়ে যায় ভিসা হইতে। কিন্তু আলহামদুলিল্লাহ ওদের দুইজনের ভিসাই 59 দিনের মাথায় ভিসা হয়েছে। তো আপনারা অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন যে ক্রোয়েশিয়া সম্পর্কে। তো আপনারা জানেন, যেহেতু ক্রোয়েশিয়া একটি মানে সেনজেন মুক্ত দেশ, গত বছর সেনজেনের মুক্ত দেশের আওতায় তারা যোগদান করেছে। তো ক্রোয়েশিয়া নিয়ে আপনাদের অনেক কোয়েরি থাকে, অনেক প্রশ্ন থাকে, আমাদের বিভিন্ন ব্লগে অনেক প্রশ্ন করে থাকেন আপনারা। তো যাই হোক, আপনাদের যে বিষয় যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন, আমরা চেষ্টা করবো আজকে এই নিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে কথা বলার জন্য। তো প্রথমত যে প্রশ্নটা করে থাকেন আপনারা, প্রথম হচ্ছে যে ভাই ক্রোয়েশিয়ার ভিসার রেশিওটা কেমন, অথবা অনেকে বলে থাকেন বর্তমানে সেনজেনভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ভিসার রেশিও ভালো কোন দেশের। এই দুইটা প্রশ্নের উত্তরে ভাই, ভিসার রেশিও ভালো বর্তমানে আমরা জাস্ট একটা মানে পার্সেন্টেজ হিসেবে কথা বলি। হ্যাঁ, যে এম্বাসিতে কতগুলো ফাইল জমা হচ্ছে, কতগুলো ভিসা হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা আনুমানিক একটা পার্সেন্টেজ বলি, একটা অলমোস্ট অ্যারাউন্ড একটা কথা বলি। তো আমাদের আমার আমার দৃষ্টিকোণ থেকে বর্তমান শুধু না, অনেক আগে থেকেই ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা অনেক ভালো ছিল। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তারপরও আরো আছে, যেমন অন্যান্য সেনজেন মুক্ত দেশ আছে, নন সেনজেন আছে, ওগুলো তো ভিসা হচ্ছে। ভিসা যে হচ্ছে না তেমন না, ভিসা হচ্ছে। আর ভিসা যেখানে হবে সেখানে রিফিউজও হবে, এটাই স্বাভাবিক। তো তার মধ্যে থেকে আপনার ক্রোয়েশিয়ার ভিসার রেশিওটা হচ্ছে একটু ভালো এবং রিফিউজের হারটা অনেক কম, অনেক কম বললেই চলে। কোম্পানির ডকুমেন্ট যদি ঠিক থাকে, মালিক যদি ঠিক মতো রেসপন্স করে, ইমিগ্রেশনের ইমেইলে উত্তর দেই, তাহলে ইনশাল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা অলমোস্ট 99%। তো যাই হোক, তারপর আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই, এখন ক্রোয়েশিয়ার আমি তো অনেকে আছে শেফ, অনেকে হোটেলে কাজ করে, অনেকে রেস্টুরেন্টে কাজ করে, অনেকে অফিসে কাজ করে, অনেকে আছে হ্যাবিট ড্রাইভার, আমাদেরকে অনেকে নক করে থাকে। তো আসলে ভ্যাকেন্সিটা ডিপেন্ড করা হচ্ছে আপনার সময়ের উপরে। আমাদের কাছে যখন যে দেশের ভ্যাকেন্সি আসে বা ক্রোয়েশিয়ার যখন যেই ডিমান্ড আমরা পাই, ওই ডিমান্ড অনুযায়ী আমরা কাজ করি। তার আপনারা জানেন, ডিমান্ড ছাড়া কিন্তু কাজ করতে পারবো না। আর হচ্ছে আরো অনেকে আছে প্রশ্ন করে থাকেন যে ভাই, কাতার থেকে সৌদি থেকে ফাইল জমা দিলে আপনাদের কাছে, হ্যাঁ, বা আমি যদি এখন ক্রোয়েশিয়ার প্রসেস স্টার্ট করি, তাহলে আমার টোটাল কতদিন সময় লাগতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা থাকে সবার মাঝে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, কাতার, কুয়েত, সৌদি, ওমান, দুবাই, বাহরাইন, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ, যে যেখান থেকে ক্রোয়েশিয়ার জন্য ফাইল প্রসেস করেন না কেন, আপনাকে অলমোস্ট 6-7 মাসের সময় নিয়ে কাজটা করতে হবে। আর বাংলাদেশ থেকে সময়টা একটু বেশি লাগে, তবে মিডল ইস্ট থেকে সময়টা একটু কম লাগে তুলনামূলকভাবে। কারণটা কি? কারণটা হচ্ছে, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে সত্যায়িত করতে হবে দিল্লি থেকে, ক্রোয়েশিয়া এম্বাসি থেকে। ওটার জন্য আপনাকে 1 মাস বা 1.5 মাস সময় লাগে। তারপর হচ্ছে নেপাল অথবা ইন্ডিয়াতে গিয়ে ফাইল জমা দিলে ভিসার জন্য 3 থেকে 3.5 মাস সময় লাগে, ওয়েট করতে হয়। আর সেই কাজটা হচ্ছে মিডল ইস্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা সত্যায়িত করতে সহজ, যেহেতু কাতার এম্বাসি আছে। আর তারপর অন্য দেশের আপনার যে ফরেন মিনিস্ট্রির যে আপনার অ্যাপোস্টাইল, ওটা দিলে হয়ে যায়। যেমন বাহরাইনে যারা আছেন, তারপর আপনার ওমানে যারা আছেন, দুবাইতে যারা আছেন, আপনারা ওই দেশে অবস্থিত ফরেন মিনিস্ট্রি থেকেই সত্যায়িত করে দিবেন, তাহলে কাজটা হয়ে যাবে। আর এই জন্য মিডল ইস্ট থেকে কাজটা করতে একটু সময় কম লাগে। হ্যাঁ, তাহলে এখন আসি, অনেকে আবার বলে থাকেন ভাই, ক্রোয়েশিয়ার জন্য স্যালারি রেঞ্জটা কেমন হতে পারে, হ্যাঁ, যে বিভিন্ন কাজের উপরে। তো আসলে ক্রোয়েশিয়ার স্যালারি রেঞ্জটা আপনার হতে পারে 700 থেকে 900 ইউরো, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর থাকা কোম্পানি দিবে,
আপনার টিআরসি কোম্পানি করে দিবে, শুধু খানাটা আপনার নিজের, আর বাকি যা আছে সবকিছু কোম্পানি আপনাকে করে দিবে। তো তারপর আপনাদের মাঝে আরো অনেক প্রশ্ন করা থাকেন আপনার অনেকে, যে ভাই আপনাদের ক্রুজের প্রসেসটা করতে টোটাল কত টাকা লাগবে, পেমেন্ট সিস্টেমটা কিভাবে নিচ্ছেন। তো এই প্রশ্নের উত্তরগুলো জানতে অবশ্যই আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অফিসে যোগাযোগ করবেন, অফিসের নাম্বার অফিস টাইমে। আর মনে রাখবেন অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, এর মধ্যে যোগাযোগ করবেন। আর আসলে সব মেসেজের উত্তর বা সব প্রশ্নের উত্তর কিন্তু আপনার ইউটিউবে কমেন্ট বক্সে দেওয়া যায় না ভাই। তো অবশ্যই আপনারা অফিসের নাম্বার ফোন করে বিস্তারিত জেনে নেবেন। আচ্ছা, এখন আরো কিছু প্রশ্ন করা থাকেন আপনারা, যেমন আমাদের অফিস নাম্বার ফোন দিয়েও এই যে প্রশ্নগুলো করা থাকেন, বা আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের হোয়াটসঅ্যাপে, অথবা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নগুলো করে থাকেন, তা হচ্ছে যে ভাই আমরা যারা কাজ জানি না আমরা কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। এটি হচ্ছে ভাই ক্রুশিয়াতে হচ্ছে আপনার স্কিল নন স্কিল দুই ক্যাটাগরিতেই ডিমান্ড আসে। তো যারা কাজ জানেন তাদের জন্য ভালো, তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা কাজ জানেন না, কোনো কাজ জানেন না, যারা বাংলাদেশে আছেন বা মিডল ইস্টে আছেন, তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, মানে জেনারেল হেল্পার। তো কনস্ট্রাকশন সাইডের বিভিন্ন কাজের হেল্পার, আপনি হবেন সহযোগী। তো আপনার যদি কাজ নিয়ে কোনো আপত্তি না থাকে, যে আমি সমস্যা না, আমার যে কোনো কাজ আমি করতে পারবো, যেহেতু আমার স্কিল নাই, আমি কাজ জানি না, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কনস্ট্রাকশন ওয়ার্কার বা জেনারেল হেল্পার হিসেবে, এটা কোনো প্রবলেম নেই, আপনারা পারবেন। তো তারপরও বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে নেপালে যাবেন বিএফএসএ ফাইল জমা দেওয়ার জন্য, অনেকে আবার প্রশ্ন করেন যে আমাকে ওখানে গিয়ে 3 মাস কেন থাকতে হবে। ভাই 3 মাস আপনাকে থাকতে হবে কারণ আপনি যখন পাসপোর্ট জমা দিবেন, ফাইলটা জমা দিবেন, তখন ওরা আপনার পাসপোর্ট জমা নিয়ে নেবে, আপনাকে পাসপোর্ট দিবে না। আর পাসপোর্ট ছাড়া আপনি বাংলাদেশে কিভাবে আসবেন। তো ওরা পাসপোর্টটা কেন নিচ্ছে হচ্ছে আপনাকে একদম ভিসা লাগিয়ে তারপর পাসপোর্টটা একসাথে ডেলিভারি দেবে, এই জন্য নিচ্ছে। তো সেই জন্য আপনাকে যতদিন না ওরা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এম্বাসি থেকে, বিএফএস থেকে, ততদিন আপনাকে ওই নেপাল অথবা ইন্ডিয়াতে স্টে করতে হবে, থাকতে হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তাহলে তারপরে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে জানার জন্য, তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমাদের অফিসে নাম্বার যোগাযোগ করতে পারেন আর কিছু জানার জন্য। আমরা সর্বদাই চেষ্টা করবো আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার বিদেশ যাত্রা শুভ হোক, সবার স্বপ্নগুলো পূরণ হোক, এই প্রত্যাশায় আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।